নমস্কার, আমি আবার এসেছি আরেকটি গল্পের ডালি নিয়ে। এই গল্পটির নাম ক্যাকটাসের ফুল। ইংরেজিতেও লিখেছিলাম ক্যাকটাস ফ্লাওয়ার। লিখেছিলাম 2007-এ। তখন আমি আগরতলা থাকতাম। তখন আমার বয়স যা ছিল, একটা মিডল এজ, একটা হতাশা, একটা বিষণ্ণতা একটু ঘিরে থাকতো। তখন ওই প্রোডাক্টিভ যা আমার সৃষ্টি হয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম। এটা আমি পড়ে শোনাচ্ছি। এটা একটি মিষ্টি, পরকীয়াও ঠিক বলা চলে না, আবার কিছুটা পরকীয়া। আর সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব হলে সেটা কীরকম হয়, সেটা খুব ধ্বংসাত্মক না হয়ে খুব মিষ্টি একটা গল্প হতে পারে, মিষ্টি একটা বন্ধুত্ব হতে পারে। তারই একটা উদাহরণ এই গল্পটি। ক্যাকটাসের ফুল। 2005 সালের অক্টোবরের এক সন্ধ্যা, উত্তর পূর্ব ভারতের এক মাঝারি শহরের এক মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরে ভীষণ ব্যস্ততা। বয়স 35-এর হেনা দ্রুত হাতে কাজ করছিল, আর চোখে দেয়াল ঘড়িতে চোখ রাখল। আর মিনিট 10-এর মধ্যে কাজ সারতে হবে। এই এক নেশা হয়েছে হেনার, সোশ্যাল মিডিয়াতে মুখোপস্তিকা। অনেক ভার্চুয়াল বন্ধু হয়ে গেছে, তার মধ্যে অবাঙালি, বিদেশি পুরুষ মহিলা সবাই আছে। কিন্তু একজনকে হেনার বিশেষ ভালো লাগে, দীপক মোরে, মহারাষ্ট্রিয়ান। দীপক এক বহুজাতিক সংস্থায় কর্মরত, পুনেতে থাকেন। দীপকের সাথে চ্যাট করতে ভালো লাগে। এ যেন এক টাটকা বাতাস। এই চ্যাটিং সে মিস করতে চায় না। সারাদিনের অগুন্তি কাজ শেষ করে পরের দিনের কলেজের ক্লাসের লেকচার রেডি করে পতিদেব অফিস থেকে ফিরলে চা জলখাবার দিয়ে কিশোর ছেলেকে পড়াতে বসিয়ে সে কম্পিউটার টেবিলে বসে। 8টা থেকে 9টা এই তার নিজস্ব সময়। শনিবার সন্ধ্যায় হেনা একটু চঞ্চল। দীপক আসবে চেটিংয়ে। স্বামী সুদীপ লক্ষ্য করে বলল, কি ব্যাপার, কোনো প্রোগ্রাম আছে নাকি? হেনা লজ্জা পেয়ে মাথা নাড়ে। হেনা এই মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকে। সে বুঝতে পারছে অজান্তেই তারা ঘনিষ্ঠ হয়ে উঠছে। অনেক সমস্যা হেনা দীপককে বলতে পারে। দীপক মন দিয়ে শোনে, সমাধান করে দেয়। হেনার পৃথিবী নিষ্ঠুর, বন্ধু কম, যন্ত্রণা শোনার তো কেউ নেই। এমত অবস্থায় দীপক এক মুরুদ্যান, যেখানে হেনা শান্তি পায়। লাজুক প্রকৃতির হেনার কোনোদিনই পুরুষ বন্ধু ছিল না। কো এডুকেশনে পড়েও ছেলের সহপাঠীদের সাথে কমই কথা হতো। মেশার দূরস্থান। 70-80 দশকের এক ছোট শহর আগরতলা অনেকটাই ট্র্যাডিশনাল ছিল। কঠোর শাসনের বেড়াজালে বড় হওয়া হেনা তাই সনাতনপন্থী। যে বন্ধু হতে পারত তার স্বামী সুদীপ। অদ্ভুত এক শীতল সম্পর্ক তাদের। হেনা তার কাছে আসতে চেয়েও বাধাই পেয়েছে, এবং এটাই হেনার দুঃখের জায়গা। সুদীপের আত্মকেন্দ্রিকতা, সংসার সম্পর্কে উদাসীনতা, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ততা হেনার সাথে এক মানসিক দূরত্ব সৃষ্টি করেছে। তা ডিঙিয়ে তারা কখনোই সেভাবে কাছাকাছি আসতে পারেনি। এত ব্যস্ততা সত্ত্বেও ভীষণ একা লাগে কখনো কখনো। এমন কোনো বন্ধু কখনোই ছিল না যার সাথে সব শেয়ার করা যায়। ভাই বোন না থাকাতে ওই সুখ থেকেও বঞ্চিত। বিউটি পার্লার, কিটি পার্টিতে সময় কাটানো পছন্দ নয়। বুদ্ধিদীপ্তহীন কথা, জাগতিক ভোগবিলাসে বিশ্বাসী এই মহিলা মণ্ডলীদের সাথে হেনা নিজেকে মেশাতে পারে না। জীবনকে সে মেনে নিয়েছে, শুধু মাঝে মাঝে নিঃসঙ্গতা ও স্বচ্ছ থেকে। এই নিঃসঙ্গতা হেনাকে ঠেলে দিচ্ছে এই নেশার দিকে। হ্যাঁ, নেশাই হয়ে যাচ্ছে। দীপকের জীবনও সহজ নয়। সে ডিভোর্সি। 10 বছরের ছেলের কাস্টডি তার। স্ত্রী এক আইটি কোম্পানিতে ভালো পোস্টে আছেন। চাকরি, পার্টি, শপিং এসবের মাঝে ছেলের জন্য তার সময় নেই। ধনী পরিবারের দুলালি, তার জীবন দর্শন মূল্যবোধ ভিন্ন। দীপক ভেবেছিল মাতৃত্ব তাকে ঘরমুখ করবে, কিন্তু ভুল ভেবেছিল। মতের বিরোধ, ইগো ইত্যাদি বহু কারণ বড় হতে হতে তারা উভয়ই ডিভোর্সের আশ্রয় নেয়। দীপক আহত হয় যখন তার স্ত্রী ছেলের কাস্টডি চাইল না।
তাই শিশুটি আয়ার কাছেই বড় হয়। দীপকের মা যতদিন জীবিত ছিলেন নাতির অযত্ন হতে দেননি। গত বছর তিনি গত হলে দীপকের কাছে আর কোনো রাস্তা থাকে না ছেলেকে হোস্টেলে রাখা ছাড়া। এত আদরের ছেলেকে ছেড়ে থাকতে তার বড় কষ্ট হয়, কিন্তু নিরুপায়। ঘর বলতে বিশাল ফ্ল্যাট, যেখানে অখণ্ড নীরবতার বিরাজ করে। সারাদিনের অফিস করে ক্লান্ত হয়ে অনেক রাতে ফ্ল্যাটে ফিরে ঘুমিয়ে পড়ে। সকালে আবার ছোটা। প্রতি উইকেন্ডে ছেলেকে দেখে আসে, কিন্তু সে খুব একটা সামাজিক না হওয়াতে একাকিত্বে ভোগে। বই আর ফটোগ্রাফি, এই দুই তার হবি, তার প্যাশন। মদ্যপানের প্রতি আসক্তি অনুভব করত, কিন্তু ইদানিং হ্যানার সাথে যোগাযোগের পর এই অশুভ আসক্তি থেকে দূরে থাকতে পারছে। হ্যানার সাথে চ্যাট করে তার আর একা লাগে না। দুজনেই পরিশ্রমী, জীবনযুদ্ধে লড়াই করে যাচ্ছে। বিমর্ষ ভাবটা কাটিয়ে উঠছে দুজনেই বই পড়তে ভালোবাসে ভালো সিনেমা দেখতে, ভালোবাসে সঙ্গীত। দুজনেই বড়ে গোলাম আলী, হরিহরন, জগজিৎ সিং, ভূপেন্দারের গানের ভক্ত। হ্যানা সুকণ্ঠী, ভালো গান গাইতো। এখন সময়ের অভাবে চর্চা নেই। দীপকের অনুরোধে আবার মাঝে মাঝে গাইছে সে। দীপকের ফটোগ্রাফির শখ ছিল, হ্যানার অনুরোধে আবার দামি ক্যামেরা বেরোলো আলমারি থেকে। মাঝে মাঝে সুন্দর ছবি পোস্ট করে, যা হ্যানার খুব ভালো লাগে। দুজনের কোনো নভেল বা সিনেমা নিয়ে আলোচনা করে, এক সমমনস্ক চিন্তাধারা দুজনকে এক অচ্ছেদ্য বন্ধুত্বের বন্ধনে বেঁধে দিচ্ছে। হ্যানার যে বিশেষ ভালো লাগে দীপকের রসবোধ, প্রশংসনীয় সেন্স অফ হিউমার। এই গুণটার কিছুটা যদি সুদীপের থাকতো, হ্যানার জীবন অনেক সুন্দর হতো। যখনই হ্যানা খুশি হয়ে কোনো কথা সুদীপকে বলতে যায়, সুদীপ এক নিষ্ঠুর মন্তব্যে হ্যানার হৃদয় টুকরো টুকরো করে দেয়। হ্যানার মনে হয় এটা সে ইচ্ছে করেই করে। এক স্যাডিস্টিক মনোভাব কাজ করে তার মধ্যে। এতে তাদের মাঝে দূরত্ব বেড়েই যাচ্ছে। এই যেমন সেদিন হ্যানা এক কলিগের দুর্ব্যবহার নিয়ে কিছু বলছিল। তোমার সাথেই কেন সমস্যা হয়, তোমারও কিছু দোষ আছে তো? সুদীপ বলে দিল, হতে পারে, সেটা আমাকে বুঝিয়ে বলে দাও। হ্যানার কথার আর জবাব দেয় না সুদীপ। এখন দীপক সমস্ত টুকরোগুলো জুড়ে দিচ্ছে তার বন্ধুত্বের ছোঁয়ায়, সহানুভূতির স্পর্শে। ধীরে ধীরে একে অপরের প্রতি আকৃষ্ট হতে লাগলো। ইদানিং দীপক দেখা করতে চাইছে, দেখতে চায় সেই নারীকে যে তার জীবনে খুশির ছোঁয়া, প্রাণ ফিরে দিয়েছে। হ্যানা অধরা থাকতে চায়, সামনে আসতে চায় না, যদিও মনের গভীরে সুপ্ত ইচ্ছে সেই পুরুষকে দেখার, যে জীবনে হারার রং এনে দিয়েছে। কিন্তু তার মধ্যবিত্ত বাঙালি মূল্যবোধ বাধা দেয় এক পরপুরুষের সাথে দেখা করতে। তার এতদিনের বিবাহিত জীবন না বিপদগ্রস্ত হয়। দীপক পরিকল্পনা করে কোথায় কিভাবে দেখা করা যায়। অফিসের শেষে বিভিন্ন শহরে তাকে যেতে হয়, কিন্তু কলকাতা বা উত্তর পূর্বাঞ্চল তার জোন নয়, তাই আসা হয় না। হ্যানা উত্তর পূর্ব ভারতে থাকে, কলকাতায় আসে মাঝে মধ্যে। মা বাবা কলকাতায় থাকেন। গরমের বা শীতের ছুটিতে কলকাতায় এলে ওদের সাথে থাকে। হ্যানা শীতের ছুটিই পছন্দ করে, প্যাচপ্যাচে গরম তার সহ্য হয় না। ঠিক হলো, আসছে ডিসেম্বরে ক্রিসমাসের ছুটিতে কলকাতা এয়ারপোর্টে দেখা হবে। ধার্য হলো দিনক্ষণ, তারিখ, ড্রেস কোড। হ্যানা লাল পাড়ের কালো তাঁতের শাড়ি, লাল ব্লাউজ পরবে। হ্যানা জানালো কলকাতা এয়ারপোর্টের সবচেয়ে কুৎসিত মহিলাটিই হ্যানা হবে। দীপক যেন বুঝে নেয়। হ্যানাকে দেখতে ভালো, ফর্সা গায়ের রং, সুন্দর ধারালো মুখশ্রী, মাঝারি উচ্চতা, 36 বছর বয়সে একটু কমই দেখায়। দীপক জানায় সে কোনো ড্রেস কোড মানবে না, হ্যানাকে ঠিক বের করে নেবে, কোনো অসুবিধা হবে না। দিন যত ঘনিয়ে আসছে হ্যানার মন তত অস্থির হয়ে উঠছে। তার পরিচিত কোনো মহিলার কি এমন অভিজ্ঞতা আছে? এই গোপন সম্পর্ক এক মানসিক চাপ সৃষ্টি করছে। আর কোনো পরিচিত মহিলা কি স্বামীকে ঠকাচ্ছে? সেই কি একমাত্র যে বিশ্বস্ততা রাখছে না? তার অন্য একটি মন যুক্তি দেয় যে না, কোনো অবিশ্বস্তার কাজ তো হচ্ছে না। দীপক তার বন্ধু, কোনো প্রেমিক নয়।
হেনা দেখা করবে, 2-4টি কথা বলবে, এর বেশি কিছু নয়। সুদীপ এই সুন্দর সম্পর্ক কখনোই বুঝবে না, বাঁকা নিষ্ঠুর মন্তব্য করবে, তাই গোপনীয়তা বজায় রাখুক। প্লেন যখন মাটি ছুঁল, হেনার হৃদয় ধকধক করতে লাগলো, রক্তচাপ বেড়ে গেল। যথাসম্ভব নিজেকে শান্ত রেখে প্লেন থেকে নামলো। মালপত্র নিয়ে বেরোতে গিয়ে দেখে এক সুবেশ ভদ্রলোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, হ্যালো, আপনিই হেনা, তাই না? ভারী কণ্ঠস্বর, মিটিমিটি হাসি মুখে হেনাকে দেখছে। সেই প্রতীক্ষিত মুহূর্ত এলো অবশেষে। হেনা কোনো কথা খুঁজে পাচ্ছে না। কিশোরীর মতো একরাশ লজ্জা তাকে ঘিরে ধরল। দীপক করমর্দন করতে হাত বাড়িয়ে দিল। তার উষ্ণ করমর্দন, হাতের ভাষাময় চাপ, গভীর চাহনি হেনাকে আরও আকৃষ্ট করে। হেনা মৃদু হাসল। তারা পাশাপাশি হাঁটতে থাকলো। চোখের কোণ দিয়ে দীপককে লক্ষ্য করল হেনা। বলিষ্ঠ চেহারা, কানের পাশে কিছু রুপোলি চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, আকাশি শার্ট, বাদামি রঙের প্যান্ট, সব মিলিয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব। একটি ট্যাক্সি অপেক্ষা করছিল। দীপক ড্রাইভারকে হোটেলে যেতে নির্দেশ দিল। হেনার অস্বস্তি লক্ষ্য করে দীপক বলল, একটু কফি খেয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো। হেনা মাথা নাড়ল। জানালা দিয়ে শীতের সকালের কলকাতার রূপ দেখছিল। মৃদু অলসতা ছড়িয়ে আছে। দীপক বলল, কেন বলে লজ্জা নারীর ভূষণ? আজ বুঝলাম। হেনা, আপনি আরও সুন্দর যা আমি ভেবেছিলাম, তার থেকে বেশি। তবে শিক্ষিত কোনো মহিলা এত লাজুক হতে পারে জানতাম না। হোটেলে কফি খেতে খেতে হেনা সহজ হতে চেষ্টা করলো। বলল, ব্রেকফাস্ট হয়ে গেছে, আপনি কখন এলেন? কথা ইংরেজিতেই হচ্ছিল। দীপকের বাচনভঙ্গি, উচ্চারণ সবই আকর্ষণীয়। দীপক উত্তর দিল, মৃদু হাসি মুখে বলল, এই দেখা নিয়ে আমি এত উত্তেজিত ছিলাম, এখন সামনাসামনি বসে আছি। এক স্বপ্ন সত্যি হয়েছে। কফিতে চুমুক দিতে দিতে বলল, আমরা ছবি প্রদর্শনীতে যাই? ভালো প্রদর্শনী চলছে। হেনা মাথা নাড়ে। তারা দুজনেই আর্ট ভালোবাসে। প্রদর্শনীতে দেখাকালীন হেনা আরও মুগ্ধ হয় দীপকের চিত্রকলার জ্ঞান দেখে। লাঞ্চ করতে এক চাইনিজ রেস্তোরাঁতে বসলো তারা। এক্ষেত্রেও মিল, চাইনিজ খাবার। খেতে খেতে হেনা ঘড়ি দেখে। দীপক বলে, প্লিজ সময় দেখো না। কতদিন পর যে আমি রিল্যাক্সড মুডে আছি বলতে পারবো না। ইচ্ছে করছে সময় থেমে থাকুক। হেনার মনও একই কথাই বলছে। কিন্তু এও সত্যি যে দামি মুহূর্তগুলো ক্ষণস্থায়ী হলেই ভালো। এরপর তারা আউটরাম ঘাটে গিয়ে বসল। একটু ছায়াময় জায়গা দেখে বসে রইল। পরন্ত দুপুরের মিঠে করা রোদ, গঙ্গা থেকে বয়ে আসা বাতাস এক আমেজের সৃষ্টি করল। দুজনেই নদীর দিকে চেয়ে রইল। দীপক হেনার ডান হাত তুলে নিয়ে ঠোঁট ছোঁয়ালো। হেনা বাধা দিল না। দীপক গভীর কণ্ঠে বলল, ইচ্ছে হয় তোমার হাত ধরে এভাবেই বসে থাকি, সময়কে ধরে রাখি। হেনার কাঁধ ধরে নিজের দিকে ফিরিয়ে চোখে চোখ রেখে বলল, যে মুহূর্তে দেখেছি তোমায়, প্রেমেই পড়ে গিয়েছি। হেনার মনও এই কথার জাদুতে শৃঙ্খল মুক্ত হতে চাইল। বহুদিনের উপসী মন ডানা মেলতে চাইল। দীপক তার ঠোঁটে ঠোঁট রাখল। গভীর দীর্ঘ চুম্বন। হেনা অজান্তেই দীপককে জড়িয়ে ধরে। কিন্তু প্রকাশ্যে এমন অবস্থা কেউ দেখে ফেলতে পারে। হেনা সম্বিত ফিরে পায়। তাদের যেতে হবে, সামাজিক ব্যবস্থা মানতে হবে। দীপকের ফ্লাইট কয়েক ঘন্টার মধ্যেই। হেনার মা বাবা অস্থির হবেন দেরি হলে। এত এত সব ফ্যাক্টর অনিচ্ছা সত্ত্বেও তারা উঠে দাঁড়ায়। দীপক বলে, এখন থেকে যেন দেখি চেটিংয়ের সময়, আর গান গাইবে, শুনবো পরের বার। হেনা হেসে মাথা নাড়ে। মনটা খারাপ লাগছিল। এই দিনটি আমি জীবনে ভুলব না, দীপক বলে। হোটেল থেকে মালপত্র নিয়ে তারা এয়ারপোর্টে এলো। দীপক ভেতরে ঢুকে গেল। হেনাকে এক শূন্যতা বোধ ঘিরে ধরে। একরাশ মন খারাপ, ভালো লাগা সব নিয়েই সে মা বাবার বাড়ি আসে। ডিনারের পর সে ছাদে যায়। শীতের মরশুমি ফুল আছে টবে। এর মধ্যে একটি ফুল দৃষ্টি আকর্ষণ করল। ক্যাকটাসের ফুল। অদ্ভুত সুন্দর আর বিরলও বটে। হেনার মনে হলো আজকের দিনটিও খুব বিরল এই ক্যাকটাস ফুলের মতোই। ডিসেম্বরের রাত, শীতল কনকনে হাওয়া হাড়ে ছুঁচ ফোটায়। হেনা দাঁড়িয়েই থাকে।
ভাবে আবার কখন কোথায় দীপকের সাথে দেখা হবে। স্বপ্ন দেখে, কারণ স্বপ্নহীন জীবন ডানা ভাঙা পাখির মতো সিঁড়ি দিয়ে নামতে নামতে আবৃত্তি করে, আই হ্যাভ ডিজায়ার টু গো হোয়ার স্প্রিংস নট ফেইল, হোয়ার নো স্টর্ম কাম। এক টুকরো স্বপ্ন বুকে নিয়ে সে ঘুমোতে যায়, বাঁচতে চেষ্টা করে। সমাপ্ত। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। সাথে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।